হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। অমরনাথ ট্রেকের আজকে পঞ্চম পর্বে। আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে, কি হচ্ছে, সমস্তটাই শেয়ার করছি তোমাদের সামনে। দেখতে থাকো আর সঙ্গে থাকো সমস্ত ভিডিওটার জন্য। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের যাত্রার আর একটা দিন। আমরা কালকে খুব টায়ার্ড থাকার দরুন শেষ না গেছি, আর লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি এবং প্রচণ্ড কালকে ঠান্ডাও লাগছিল। এই কারণে টেন্ট পেতে এবং বিভিন্ন করতে খুব আমাদের সমস্যা থাকার জন্য কালকে আর আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা এই টেন্টারে কালকে রাত্রে ছিলাম, 4 জনের টেন্ট, এটা 3 জন মিলে ছিলাম আমরা। এখানে প্রচুর টেন্ট রয়েছে শেষনাগে, সেগুলোর মধ্যে আমরা একটা কালকে নিয়েছিলাম। সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এবং মেঘ ডাকছিল। রাত্রে ঠান্ডাও প্রচুর ছিল। এইসব কারণে সকাল সকাল আমাদের উঠতে দেরি হয়ে গেল। আমরা 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, 6টার মধ্যে আমরা বেরিয়ে যাব এই চিন্তা ভাবনা করছি। আজকে আকাশ যে খুব ভালো তা নয়, আকাশ মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে প্রচুর মেঘ জমে আছে, এদিকে তো স্নো ক্যাপ মাউন্টেন, মেঘ সমস্ত কিছু নিয়ে আছে। তো আমরা এখন সকালবেলাকার কাজ কমপ্লিট করে আমরা ব্রাশ ট্রাশ করে নিয়েছি, পিঠে ব্যাগও নিয়ে নেওয়া হয়ে গেছে। 2-5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। আমরা শেষনাগ থেকে যাত্রা শুরু করে দিয়েছি আজকের সকাল সকাল। আগেই বলেছি যে আজকে সারাদিন আকাশ খুব মেঘাচ্ছন্ন এবং রাস্তার অবস্থাও খুব খারাপ। বারবার মাইকিং করা হচ্ছে যে বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা এখন চলেছি সামনের দিকে। আমাদের আজকের যাত্রা গুফার উদ্দেশ্যে। তা রাস্তায় যেহেতু প্রচণ্ড খারাপ অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছে আছে হয়তো আমরা সামনের দিকে গিয়ে ঘোড়া করে নিতে পারি। কারণ কয়েকজনের মুখে শোনা গেল যে রাস্তায় প্রচণ্ড কাদা হয়ে আছে। এখন যেহেতু যে জায়গাটা দিয়ে যাচ্ছে এটা বেস ক্যাম্প এরিয়ার মধ্যেই, এটা রাস্তাটা ঢালাই রাস্তা, এখান থেকে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখনই এই বেস ক্যাম্প এরিয়ার বাইরে আমরা চলে যাব, এখানে একটা ভান্ডারা লাগানো আছে, এখান থেকে আমরা চা বিস্কিট সকালের মতো খেয়ে নিচ্ছি। এখানেও লাইন, পুরো লাইন দিয়েই ব্যাপারটা করতে হয়। তাই এখান থেকে আমরা সামনের দিকে আগিয়ে চলেছি। সামনের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা গিয়ে শেষনাগ থেকে যে আমাদের পঞ্চতরণের দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে একটা চেকিং পয়েন্ট আছে। সেই চেকিং পয়েন্ট আমাদের পার হতে হবে। এখানে আমাদের যেসব আইটিবিপি জওয়ান, বিএসএফ, তারা লাইন মেনটেন করে দিচ্ছে যে আমরা 2 সাইড দিয়ে সারিবদ্ধভাবে এখান থেকে পার হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন এই যে আমরা ঢুকে গেছি বেস ক্যাম্পের, যে এটা পার হয়ে রাস্তায় যে কাদা বলছিলাম, যে কালকে গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য পুরো রাস্তাটাই এরকম কাদা কাদা হয়ে আছে এবং প্রচণ্ড স্লিপিও ছিল। এটা তো তাও ক্যাম্পের আশেপাশে বলে কিছুটা কম। ওই জন্য আমরা এখান থেকে 3 জনের জন্য 3টে ঘোড়া করে নিয়েছিলাম। যেহেতু আমাদের ব্যাগটাও ক্যারি করার একটা বড় ব্যাপার ছিল, ব্যাগটাও প্রচণ্ড ভারী ছিল, তো সেই জন্য আমরা এখান থেকে ঘোড়ার জন্য কথা বলাবলি করে এখান থেকে আমরা ঘোড়ার ব্যবস্থা করেছিলাম। তা ঘোড়ার যে রেট, সেটা সব ক্যাম্পেই লাগানো আছে, সেখান থেকেই আমরা ঘোড়ার ব্যবস্থা করি। গভর্নমেন্টভাবে যে পর্চি কেটে, সেই পর্চি কেটেই আমরা ঘোড়া নিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের এক সঙ্গীকে দেখতে পাচ্ছেন, তিনি অলরেডি ঘোড়ায় উঠে পড়েছেন, পিঠে তার ব্যাগ এবং সমস্ত আমাদের মতো অনেক যাত্রী তারাও ঘোড়া নিয়ে নিয়েছে। পঞ্চতরণী থেকেও 2টো রাস্তা সামনের দিকে গেছে। যে রাস্তাটা ঘোড়া যাওয়ার জন্য, যে রাস্তাটা, সেটা একটু নিচের দিক দিয়ে, যেটা নদীর পাশে পাশে যাচ্ছে, সেখান দিয়ে
এবং যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের রাস্তাটা উপরের দিক দিয়ে। আমি সুযোগ পেলে সেটাও দেখানোর চেষ্টা করব, কিন্তু রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন ওই যে উপরের দিকে যে লোকগুলো চলেছে ওই উপরের দিক দিয়ে, সেই রাস্তাটা হচ্ছে যে সমস্ত যাত্রীরা হেঁটে যাবেন তাদের জন্য। আর এখনও আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ঘোড়া এখান থেকেও পাওয়া যাচ্ছে, এটা যদিও বেস ক্যাম্প থেকে বেশ 400-500 মিটার আমরা চলে এসেছি। রাস্তা দেখেই বুঝতে পারছেন কি দুর্গম রাস্তা। গতকালকে আমরা যখন এসেছি তখন প্রচণ্ড ধুলো ছিল, যেহেতু প্রচণ্ড 2-3 দিন ধরে প্রচুর রোদ্দুর থাকার দরুন ধুলো ছিল। আর গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। সকালবেলায় আমাদের যে শেষনাগ বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে বারবার মাইকিং করা হয়েছে যে সমস্ত পুণ্যার্থীরা আজকে রওনা দেবেন তারা খুব সাবধানে যাবেন, এবং সতর্ক যেগুলো আছে সেগুলো তারা বারবার করে বলছে যে প্রশাসন যে সতর্কীকরণগুলো রেখেছে সেগুলোকে যেন আমরা মেনটেন করে চলি। ঘোড়াওয়ালাদের জন্য অনেক ইনস্ট্রাকশন আছে এখানে, সেগুলো ঘোড়াওয়ালারা অবশ্যই মেনে চলছে আর কি। যেরকম প্রত্যেকটা ঘোড়ার সঙ্গে একজন করে লোক ম্যান্ডেটরি থাকতেই হবে। যদিও আমাদের ঘোড়াওয়ালা 5টা ঘোড়া, ওরা 3টে লোক ছিল, 2-1বার ওরা ওই আইটিবিপি যে জওয়ানরা আছে তাদের কাছে বকাও খেয়েছে এই জন্য। এবার ওদের তো ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রে ওরা দেখে 2টো লোককে যদি বাঁচানো যায় কিছু পয়সা ওদের হয়তো হবে, এই কারণে ওরা এইগুলোকে করে থাকে। আর এখন আমরা যে জায়গাটা দিয়ে চলেছি অপূর্ব সুন্দর তার প্রাকৃতিক দৃশ্য। ক্যামেরাতে হয়তো অতটা জাস্টিস করা যাচ্ছে না। এই যে পাশের যে নদীটা চলেছে, নদীটার প্রচণ্ড গতিবেগে চলেছে, আর সমস্ত জায়গাতেই প্রচুর পরিমাণ স্নো এখনও জমে আছে, যদিও এগুলো পুরনো স্নো। মানে এখন যেহেতু আমাদের প্রায় জুলাই মাসের 3-4 তারিখ চলছে, যাত্রা শেষ হবে আগস্টের শেষের দিকে, তারপরেই তো আবার এইসব জায়গা বরফের নিচে চলে যাবে। আজকে যদিও প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা বেস ক্যাম্প থেকেই শুনে এসেছি, আকাশের অবস্থা দেখে আপনারা অনেকেই উপলব্ধি করতে পারছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে বলছিলাম যে যেখান থেকে আমাদের ঘোড়াগুলো চালু হয়েছে সেইখান থেকে 2টো রাস্তা এখানটায় এসে কিন্তু সেই রাস্তা দুটো ঘোড়া আর মানুষের রাস্তা প্রায় একাকার হয়ে যাবে আর কি। এখন আমরা মোটামুটি মহাগণেশ্বর টপের কাছাকাছি জায়গায় এসে পৌঁছে গেছি। আজকের দিনে সবথেকে যেটা বড় মানে সবথেকে উঁচু যে জায়গাটা সেটা হচ্ছে মহাগণেশ টপ। কালকে যেরকম পিছু টপ পার হয়েছিলাম, আজকে মহাগণেশ টপ পার হতে হবে। এখানে আইটিবিপি ক্যাম্প রয়েছে এবং রাস্তায় জল দেখলেন, কালকে যেভাবে বৃষ্টি হয়েছে তারই নিদর্শন এগুলো। তাছাড়া তো স্নো গলে কিছু জল আছেই। তবে রাস্তার কাদার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমাদের যেসব ঘোড়াওয়ালারা আমাদের সঙ্গে যাচ্ছিল তারাও বারবার স্লিপ করছিল। তাদের এত অভ্যাস, তারা এতদিনের এই রাস্তায় চলা, তাদের প্রত্যেক দিনকার কাজ, তবু তারাই যখন পেরে উঠছে না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে আমাদের যে ছবিতে দেখা যাচ্ছে তার ম্যাক্সিমাম লোকই কিন্তু ঘোড়ায় যাচ্ছে, খুব কম লোকই ওই দিন পায়ে হেঁটে গেছিলেন আর কি। যারা খুব মনের দিক থেকে শক্ত, শারীরিকভাবে খুবই সক্ষম, তারাই সেদিন পায়ে হেঁটে গেছিলেন, না হলে অন্যথায় যাত্রা বন্ধ ছিল না, কিন্তু ম্যাক্সিমাম লোকই ঘোড়ার প্রেফার করেছিল এই কারণেই রাস্তাটা কাদা থাকার দরুন। এখন আমরা মহাগণেশ টপ থেকে 500 মিটার নিচের দিকে আছি, আর কিছুটা গেলেই আমরা মহাগণেশ টপে পৌঁছে যাব। এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এটাকে মহাগণেশ টপেরই একটা জায়গা বলা হয়, কারণ এই ক্যাম্পটা পুরোপুরি আইটিবিপির জওয়ানরাই চালায়। এইখানেও চা নাস্তা করার ব্যবস্থা ওনারা রেখেছেন, কেউ কেউ ওখানে গিয়ে চা খাচ্ছেন। কিন্তু আমরা আমাদের যেহেতু চিন্তাভাবনা যত তাড়াতাড়ি বাবার গুফার কাছে পৌঁছানো যায়
সেই চিন্তাভাবনা নিয়েই আমরা আগিয়ে চলেছি। আমরা এখন মহাগণেশ স্টপের যে জায়গা, সেই জায়গা থেকে খুবই কাছাকাছি। এখানে একটা জিনিস বলে, এত উঁচু থাকা সত্ত্বেও এখানে যেহেতু আইটিবিপির ক্যাম্পটা রয়েছে, এখান থেকে আমাদের ভোলানাথ বাবার যে সঙ্গীত, সেই সঙ্গীতগুলো বাজানো হচ্ছে। প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা ধরে তারা মাইকে বাবার গান শোনাচ্ছেন সবাইকে। এটা জওয়ানদের এই ব্যবস্থাটা দেখে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। আর এই দেখুন রাস্তার অবস্থা দেখুন, ঘোড়া তার নিজের যে শক্তি, সেই শক্তি লাগানোর পরেও কি অবস্থা এখানে, মানে রাস্তা তো নাই, সামনে পুরোপুরি গ্লেসিয়ার, গলা জল, বৃষ্টির জল। হয়তো এখানে কাদা নাই, কিন্তু এখানে এত পাথরগুলো এত এবড়ো খেবড়ো ছিল, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। এখানে ঘোড়া, যেহেতু জলটা একটু পরিষ্কার থাকার জন্য ঘোড়াগুলো এখান থেকে একটু তাদের পিপাসা মিটিয়ে নিচ্ছে। আর বলো কি এক্সপিরিয়েন্স তো কঠিন, বাবার ইচ্ছা থাকলে সবাই সম্ভব। আর এই গণেশটা অনেক খারাপ, কালকে দুর্যোগ হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এর মধ্যে দিয়ে যাওয়া খুবই কষ্টকর। হ্যাঁ, এবং দেখার মতো জিনিস। মহাগণেশ সেটআপে পৌঁছে গেলাম। এখানে সব আইটিবিপির জওয়ানরা অক্সিজেন, বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার জন্য তারা আছে। এটা পুরোটাই এখনো গ্লেসিয়ারে ভরা, পুরো রাস্তাটাই গ্লেসিয়ার। তবে এর মধ্যে একটু ভালো লাগছে যে বৃষ্টি হওয়ার মতো যে পরিস্থিতি ছিল সেটা অনেকটাই কেটে গেছে, এখন রোদ্দুর উঠে গেল। সুতরাং আর যে বৃষ্টিতে ভেজার ব্যাপারটা মনে হচ্ছে এখন আর নেই। এটা পুরোটা গ্লেসিয়ার, একটা দুটো ঘোড়া গ্লেসিয়ারের উপর দিয়েও যাচ্ছে। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডাটা বেশি লেগে গেছে, ওই জন্য গলাটা একটু খুশখুশি করছে। আমরা চলতে থাকি, রাস্তা সত্যিই খুব দুর্গম। এই যদি রাস্তার অবস্থা হয়, মানুষ এর মধ্যে দিয়ে প্রচুর লোক হাঁটাহাঁটি করে যাচ্ছে, সত্যি কথা। তাদের শরীরের ক্ষমতা, বাবা অসীম ক্ষমতা তাদের দিয়েছে, তাই তারা চলতে পারছে। তবে আমরা যদি প্রথমেই যদি এই ডিসিশনটা না নিতাম, আমরা যা দেখলাম তাতে আমরা ভুলই করতাম। কারণ শেষনাগ থেকে অবধি আমরা কালকে এসেছি, হয়তো রাস্তায় একটু ধুলো টুলো ছিল ঠিকই, কিন্তু ওর যা কষ্ট, তাতে মহাগণেশ সেটআপ যা রাস্তা, তার 4 গুণ কষ্ট এই মহাগণেশ সেটআপে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য হয়ে গেছে। এখানে টেলিফোন টাওয়ার সবই লাগানো আছে, একটু মার্কেট টাইপেরও করে রেখেছে, চাই কফি টফি সব বিক্রি হচ্ছে। তা আমরা এগিয়ে যাই। আমাদের আজকে টার্গেট আছে যে গুফা অবধি যাওয়ার, চেষ্টা করে দেখি যে কি হয়। তা যেহেতু রাস্তা খুবই খারাপ হয়ে গেছে, কত দূর যাবো বোঝা যাচ্ছে না, তবে আমরা টার্গেট রেখেছি গুফা অবধি যাবো। জওয়ানদের ট্রেন, তারা সারা সময় ডিউটিতে তো থাকেই, কিন্তু এখন যেহেতু স্পেশাল অকেশন চলছে, স্পেশাল ডিউটি তাদেরও চলছে। আজকে ওদের সেলুট না জানালেই নয়। রাস্তায় যেভাবে মানুষকে সাহায্য করছে, হাত ধরে আগিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই তারা করছে, সুন্দর। তারা তাদের মতো তাদের অবস্থা তারা রেখেছে। আমরা এই জন্যই তাদের সেলুট জানাই, ইন্ডিয়ান আর্মিকে এবং আইটিবিপির জওয়ানদের। এখানে মস্তায় দেখি লাভ নেই বাবা। আমরা এখন মহাগণেশ স্টপ, আমরা সকাল 6:30টায় বেরিয়ে এখান থেকে ঘোড়া নিয়ে মহাগণেশ সেটআপে এসে পৌঁছেছি। এখন মহাগণেশ সেটআপে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, একটু কুয়াশা থাকার জন্য অন্ধকার অন্ধকার লাগছে, বা এরকম মাঝে মাঝে মেঘ চলে আসছে, এই জন্য ধোঁয়াশা লাগছে। আমরা দেখি আজকে আমাদের টার্গেট আছে গুফা অবধি যাওয়ার, কত দূর যেতে পারি সেটা এখন দেখা। তা সবাইকে বোম বোম বলে
সবাইকে ঠিক আছে শো পরে ফোন ওম করছি নমঃ শিবায়। হ্যাঁ সবাইকে জয় যে মহাদেব। রাস্তা দিয়ে আমরা চলেছি, পাশে প্রায় 5 ফিট বরফের ওয়াল, দুই দিকেই বরফ, তার মাঝখান দিয়ে এইরকম একটা রাস্তা, যা সত্যিই অভাবনীয়ভাবে, এটাকে তো রাস্তা বলা যায় না, এটা মানুষ এর মধ্যে দিয়ে যাচ্ছে তাই এর নাম রাস্তা। আমরা এই রাস্তার সৌন্দর্যায়ন একটু মিউজিকের সঙ্গে আনন্দ নিতে নিতে চলি। বরফটাকে বলে সেটা এখান থেকে দেখ, এখনই এই অবস্থা, তাহলে সেই সময়টা কি ছিল? এখনই যেরকম বরফ দেখছি, তাহলে এটা মার্চ, এপ্রিল, জানুয়ারি, ডিসেম্বরে এখানে কি থাকে? ये दूसरा जो ना यार पॉकेट में चला गया দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পোষপাত্রী। প্রকৃতির এই রকম অপূর্ব সুন্দর জায়গা, সেই রকমই অপূর্ব সুন্দর এই ভান্ডারা। এই ভান্ডারাটা পিশুটপ থেকে পঞ্চতরণীর মধ্যে সবথেকে বড় ভান্ডারা নামে পরিচিত। এখানে সমস্ত রকমের ফেসিলিটিস আছে। যদিও আমরা এই ভান্ডারাতে প্রবেশ করি নাই, কারণ তখন আমাদের একটাই মাথায় চিন্তা, যত তাড়াতাড়ি আমরা বাবার কাছে পৌঁছাতে পারি। দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য, কিভাবে এরা এই পাহাড়ের উপরেও এই রকমভাবে একটা ভান্ডারাকে সাজিয়ে তুলেছে। এর পিছন দিয়ে যে নদীটা চলেছে, সেই নদীটার জল থেকে এরা তৈরি করেছে একটা ফোয়ারা, যেটা এটাকে আরও বেশি আকর্ষিত করে তুলেছে। এখানেও কিছু কিছু লোক রাত্রিবেলায় স্টে করে, তবে সেরকমভাবে বড় কোনো জায়গা এটা নয়, শুধু ভান্ডারার খাবার দাবারের জন্য এটা বিখ্যাত। মানে এটা আমরা যেটা শুনেছি, সেটা দিল্লির কোনো একটা সংস্থা নাকি এই ভান্ডারাটা চালায়, এবং এখানে খাবার সম্ভারও প্রচুর। আমরা তার পাশ দিয়েই চলেছি, বাঁ সাইডে ভান্ডারা আর ডান সাইডে চলেছে এইরকম একটা নদী। নদীর পাশে পাশে আমরা যাচ্ছি, আর ভান্ডারার যে সমস্ত পুণ্যার্থীরা তারা এখানে সকালবেলাকার খাবার খাচ্ছেন, সেগুলো আমরা দেখতে দেখতে চলেছি। কিন্তু আমরা নামার ইচ্ছে প্রকাশ করিনি এই কারণেই, কারণ এখানে ঘোড়াওয়ালাদের জন্য আলাদা ব্যবস্থা, ঘোড়াওয়ালারা একটু দূরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে।
আর পুণ্যার্থীদের জন্য আলাদা। যেহেতু আমরা ঘোড়ায় গেছিলাম সেহেতু আমরা এখানে, তবে একটা কথা বলি যেটা আমরা যে ঘোড়াগুলোয় যাচ্ছিলাম, মানে রাস্তার কেমন দুর্গম অবস্থা। আমাদের 3টে ঘোড়ার মধ্যে একটা ঘোড়া অসুস্থ হয়ে যায় মাঝ রাস্তাতে, কিন্তু ওদের এত সুন্দর নেটওয়ার্ক, কিছুক্ষণের মধ্যেই সেই ঘোড়াটাকে ওরা ডাক্তারের কাছে পৌঁছে দিয়ে অন্য একটা ঘোড়া আমাদের জন্য ব্যবস্থা করে। মানে এটা একটা এইরকম পাহাড়ি জায়গায়, দুর্গম জায়গায় যে এত সহজ প্রক্রিয়া, ভাবতেও অবাক লাগে। আমরা পঞ্চতরণী বেস ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। এর অপূর্ব যে সুন্দর রূপ, এই রূপ যদি আমরা বালটাল দিয়ে যাই তাহলে অবশ্যই এই দৃশ্য আমরা দেখতে পাবো না। ওই জন্যই মানুষ কি করে, মানুষ সবসময় চায় যে আমরা কিছু নতুন কিছু দেখব। ওই জন্যই আমাদের চিন্তা ভাবনা থাকে নতুন কিছু আবিষ্কার করার, নতুন কিছু জায়গা দেখার। সেজন্যই আপনাকে অবশ্যই পেহেলগাঁও দিয়ে আসতে হবে, তাহলে আপনি এই রূপ, প্রকৃতির এই রূপ দর্শন করতে পারবেন। চলুন আমরা একটু মিউজিকের সাথে এই প্রকৃতি দর্শন করি। একদম একটা নদীর সাথে মিশে গেছে গোলায় জল। সব পঞ্চতরণীতে যেসব বেস ক্যাম্প তৈরি হয়েছে, কাল কি পরিমাণ যে বৃষ্টি হয়েছিল সেটা এখনও আমরা এই রাস্তা দেখে বুঝতে পারছি। কারণ রাস্তাতে এত কাদা, মানে রাস্তায় চলাই একটা দুরূহ ব্যাপার হয়ে গেছিল। যাই হোক, বাবার ইচ্ছা থাকলে সব হয়। আমরা প্রায় পঞ্চতরণী বেস ক্যাম্পের আগে যে একটা বুগিয়াল আছে, সেই বুগিয়ালটা আমাদের চোখে এসে গেছে। কারণ এটা সব সময়তেই আমরা দেখি সবুজ ঘাসেরই থাকে, কিন্তু যেহেতু কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এরকম নদীর মতো চারিদিক দিয়ে জল নদী আকারেই চলছে আর কি, তা নাহলে অন্যান্য সময় দেখা যায় যে এই চত্বরটা পুরো সবুজ ঘাসে মোড়া থাকে, একদম মখমলের মতো ঘাস থাকে। তা সেই জায়গাটাতে আমরা পার হচ্ছি এখন। আমাদের কিছুটা গিয়ে এই ঘোড়া ছেড়ে দিতে হবে, কারণ পঞ্চতরণী বেস ক্যাম্প ঢোকার আগের মুহূর্তে যে চেকপোস্ট আছে সেখান থেকে আর ঘোড়া ওই
বেস ক্যাম্পের ভিতর দিয়ে যাবে না। আমরা ঘোড়া থেকে নেমে যাব, নেমে যাওয়ার পরে আমরা যখন বেস ক্যাম্পের ভিতর দিয়ে হেঁটে আমাদের চেকিং করে যেতে হবে, তখন ঘোড়াগুলো অন্য রাস্তা দিয়ে গিয়ে আবার আমাদের সামনে গিয়ে তারা ওয়েট করবে। তা আমরা এই বেস ক্যাম্পে কিছুটা সময় কাটাবো, যদি ইচ্ছা আছে যদি একটু চা বা কোনো টিফিন করা যায় সেগুলো একটু আমরা দেখব। কিন্তু এই যে দেখুন এখানটায় এই পাহাড়ের উপরে একটা ছোট্ট একটা দোকান টাইপের করা আছে। এইগুলো অবশ্য পয়সা দিয়েই মানুষকে কিনে খেতে হয়, কারণ এখানে ওরা জল, কোল্ড ড্রিঙ্কস, লেবু জল এইগুলোই বিক্রি করে থাকে। কারণ মানুষ তো সবসময়তে একটা বেস ক্যাম্প থেকে আর একটা বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 4-5 কিলোমিটার, 3 কিলোমিটার। মাঝখানে মানুষের জল শেষ হয়ে যেতেই পারে বা পিপাসা পেতেই পারে। ওই জন্য এই ছোট্ট ছোট্ট দোকানগুলো করা থাকে। যারা ওখানকার স্থানীয় লোক তারাই মূলত এই ব্যবসাগুলো করে, যদিও খুব কষ্টদায়ক তাদের কাছে। আমরা বেস ক্যাম্পের চত্বরে নেমে গেছি। এবার আমরা হেঁটে এই বেস ক্যাম্পটা প্রায় 400 থেকে 500 মিটারেরও বেশি মানে লম্বা। এই ক্যাম্পের ভিতর দিয়ে আমাদের যে এখন চেকিং করে হেঁটে যেতে হচ্ছে। আমরা আবার এই ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পরে যেখানে ঘোড়াগুলো আবার গিয়ে দাঁড়াবে সেখানটায় গিয়ে আমরা ঘোড়াতে উঠব। এখন আমরা চলেছি পঞ্চতরণী বেস ক্যাম্পের ভিতর দিয়ে। এখন আমরা পঞ্চতরণী বেস ক্যাম্পের মধ্যে রয়েছি। আর সে তো লঙ্গরখানার জন্যই তো যাচ্ছি। কিন্তু ফ্রন্ট খুব ঝাপসা আসছে, বুঝতে পারছি না কেন এত ঝাপসা আসছে ফ্রন্ট ক্যামেরাটা। তবুও ঝাপসায় আসছে। এইদিকে আসো, তুমি এইদিকে আসো, ছবি আসবে। আমরা এখন পঞ্চতরণীতে যে কোনো একটা লঙ্গরাতে একটু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে ঘোড়াওয়ালারা ওপারে গিয়ে আবার দাঁড়াবে। আমরা আবার ঘোড়াতে চেপে কেব অবধি আমাদের কন্ডাক্ট করা আছে। আজকে ভগবানের ইচ্ছা থাকলে আজকে আমরা মোটামুটি বাবার দর্শন করে বাড়িটাকে নেমে যাওয়ার চেষ্টা করবো। ये देखो हम लोग उधर जो घोड़ा छोड़ के गया था, हम लोग घोड़ा तो मिलेगा। আমরা যে ঘোড়া থেকে নেমে এইটুকু চেকিং করানোর জন্য গেলাম, একটু চা খেলাম, জল খেলাম। এই পঞ্চতরণীতেই হেলিকপ্টারের আমরা যে পেহেলগাঁও থেকে আসি বা বালটাল থেকে আসি, হেলিকপ্টার কিন্তু এই পঞ্চতরণী অবধি এসেই আপনাকে ছেড়ে দেবে। এই পঞ্চতরণী থেকে আপনাকে গুফা হয় পায়ে হেঁটে যেতে হবে, নাহলে পালকি, ডুলি, ঘোড়া, যারা পারবেন না তারা যাবেন, বা যারা ঘোড়ায় যাবেন তারা ঘোড়ায় যাবেন। আমাদের যেহেতু ঘোড়ার কন্ট্যাক্টই করা ছিল, সেহেতু আমরা বেস ক্যাম্পটা পার হয়ে আমাদের আবার চেকিং হলো। হওয়ার পর আমরা আবার ঘোড়ায় উঠে গেছি। এখন আমরা চলেছি গুফার উদ্দেশ্যে। এখানে আমরা একটু চা জল খেয়ে নিয়েছিলাম, কারণ খুব বেশি খাওয়ার এই দিন আমরা এখানে পাইনি। প্রচুর পুণ্যার্থী থাকার দরুন, এবং যেহেতু এই সময়তে তখন আমাদের প্রায় 10:30 মতো বাজে, তাই সেই সময়তে খুব বেশি খাবার দাবার ছিল না, বা আমাদের খাওয়ার খুব একটা ইচ্ছেও ছিল না। আমরা জল চা খেয়ে আমরা ওখান থেকে যাত্রা শুরু করি। এখন আমাদের বাঁ দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে পঞ্চতরণী নদী। এটা গুফার পাশ থেকেই সৃষ্টি হয়ে এসছে। এখন আমরা নদীর পাশে পাশে যাচ্ছি। বাঁ দিকে নদী আর ডান দিকে সুন্দর বাঁধানো রাস্তা। মানে এই বছরই এই রাস্তাটা নাকি তৈরি হয়েছে, যা ঘোড়াওয়ালারা যেটা বলছিল যে এই রাস্তাটা এই বছরই তৈরি করা হয়েছে, কিন্তু এইরকম সুন্দর রাস্তা ছিল না। এখন আবার আপনাদের দুই দিকে দেখুন পুরো বরফ আর বরফ। আমরা যে পায়ের নিচ দিয়ে যাচ্ছি এটাও কিন্তু বরফ। রাস্তাটা মাঝখান থেকে কেটে বার করে দেওয়া হয়েছে। ডান দিকেও রয়ে গেছে বরফের ডিবি, বায়ের দিকেও রয়ে গেছে, শুধু মাঝখান দিয়ে জেসিবি দিয়ে এটাকে কেটে দেওয়া হয়েছে। এবং রাস্তাটা এতটাই চওড়া করা হয়েছে, এই অবধি কিন্তু
আমাদের 4 চাকার যে গাড়িগুলো মানে শক্তিশালী যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এই অবধি চলে আসছে। হয়তোবা ভবিষ্যতে দেখা যাবে গুফার খুব কাছাকাছিও গাড়ি পৌঁছিয়ে যাবে, কারণ পঞ্চতরণীর এই এলাকাটা অবধি এবছর গাড়ি বালটাল থেকে এসেছে। এখন যে জায়গাটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটার নাম টাসমাস্ক। টাসমাস্ক এই কারণেই বলা হয় যেহেতু রাস্তাটা খুব সরু, উপর থেকে যারা নেমে আসছেন আর আমরা যারা নিচের দিক থেকে যাচ্ছি এই গায়ে গায়ে টাস হয়ে যায়, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে টাসমাস্ক। এটা যদিও এরা স্থানীয় লোকেরা এই কথাগুলোকে ইউজ করে, আদৌ এটার কতটা সত্যতা আছে সেটা আমাদের জানা নেই। দেখুন এখানে একটা সুন্দর দোকান, ওই যে বললাম যেসব পুণ্যার্থীদের জল টল শেষ হয়ে যায় তারা এখানে বসে কিছুটা বিশ্রাম করে। দেখুন ওই সামনে যে ইউ আকৃতির যে জায়গাটা আসছে ওটাই হচ্ছে টাসমাস্ক। তা আমরা ওই ইউ আকৃতির জায়গাটা পার হলেই ওই দিক থেকে আমরা সঙ্গম পয়েন্টটা দেখতে পাবো। সঙ্গম হচ্ছে বালটাল থেকে যে রাস্তা আসছে আর পেহেলগাঁও থেকে যে রাস্তা যাচ্ছে, এই দুটো যেখানে গিয়ে মিশছে সেই জায়গাটাকেই বলা হয় সঙ্গম। ওর জন্য আটকে ছিল। এই যে এখন উপর থেকে একজন বিএসএফ ভাই দাঁড়িয়ে আছে, ও সিগন্যাল দিয়েছে। এই দেখুন এরা মুভ করা শুরু এখন আমরা যারা উঠছিলাম তারা কিন্তু বাঁদিকে দাঁড়িয়ে গেছি, আর ডান দিক থেকে যারা পাস করে আসছিল তারা আসছে। কারণ ওই জায়গাটা এত সরু যে দুই দিকে একসঙ্গে যাওয়াযাত করা খুব মুশকিল। একটা লাইন যাবে একটা লাইন আসবে। উপর থেকে আমাদের আর্মির যেসব ভাইয়েরা আছে তারা সিগন্যাল দিচ্ছে যখন, তখন এই দিকটা দাঁড়িয়ে যাচ্ছে, যেটা আমরা কলকাতাতে দেখি আমাদের রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল, ওখানে তার লাইটের সিগন্যাল নাই, ওখানে ওই ফ্ল্যাগ দিয়ে সিগন্যাল দেওয়া হচ্ছে, সেই সিগন্যালের মতোই চলছে। মানে এটাও একটা ওয়ান টাইপ অফ ট্রাফিক। এখন আমরা চলেছি বাবার গুফার উদ্দেশ্যে। বাঁ দিকে চলেছে দিক দিয়ে যে রাস্তাটা দেখা পঞ্চতরণী যাচ্ছে নদী। ওটা বালটাল থেকে যারা আসছে আর যারা যাচ্ছে, আর ওই যে হলুদ হলুদ ত্রিপল যেগুলো ওটা হচ্ছে কালীমাতা। আমরা যাওয়ার সময় ওখান দিয়েই যাব। এই চড়াইটা আমাদের চড়তে হবে, 2 কিলোমিটারের একটা চড়াই আছে। কষ্ট হলেও এটা আমাদের করতেই হবে আজকে। আর এখন আমরা মোটামুটি সঙ্গমের কাছাকাছি এসে গেছি। দুটো রাস্তায় এক জায়গায় এসে মিলে যাবে, সেটাকেই এই যে লোকের রাস্তা দিয়ে ঘোড়াওয়ালারা এই দিক দিয়ে আসছে, ওই সামনে আসছে চড়াই। আমাদের চোখে তো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার চোখে দর্শন হবে কিনা আমি জানি না, তাও ধরে রেখেছি। কিন্তু আমাদের নিজেদের চোখে আমরা দর্শন করে নিলাম বাবা অমরনাথ গুফা। ওই বলে আমাদের গুফা দর্শন হয়ে গেছে। আমরা যখন একটা টার্নিং আসলাম তারপরে আমাদের চোখে বাবার গুফা আমরা দেখতে পেলাম, যেটা ক্যামেরাতে হয়তো খুব একটা বেশি দেখা যাচ্ছিল না, কিন্তু আমরা নিজেরা ওখান থেকেই গুফা দেখার সঙ্গে সঙ্গে সবাই বাবার জয়ধ্বনি দিয়ে উঠল। স্নান টান করে ভালো পোশাক পরে বাবার দর্শন করে এসেছি। আজকে প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমরা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় নিয়ে আমাদের বাবার দর্শন পেয়েছি আমরা। তা আমরা যেহেতু 3 জন ছিলাম, একজন ব্যাগগুলো দেখছিল আর আমরা 2 জন দর্শনে গেছিলাম। কারণ আমরা যখন ক্লক রুমে লাইন দিই তখন দেখলাম প্রচুর লাইন। ক্লক রুমে ব্যাগপত্র রেখে যদি 3 জন একসঙ্গে যেতাম তাতে যা সময় লাগতো, ওই জন্য আমরা একজনকে বসিয়ে রেখে তার কাছে ব্যাগপত্র রেখে 2 জন প্রথমে দর্শন করতে যাই। এবং খুব সময় লেগেছিল ঠিকই, প্রচণ্ড বৃষ্টি রোদ্দুর, যখন বৃষ্টি আসছে তখন প্রচণ্ড ঠান্ডা। আমাদের পোশাক আশাক দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে ওই সময় কেমন টেম্পারেচার ছিল। আবার যখন রোদ্দুর উঠছে তখন প্রচণ্ড রোদ্দুর। যাই হোক,
বাবার নাম নিতে নিতে আমরা বাবার গুফা পর্যন্ত পৌঁছাই এবং বাবাকে দর্শন করি। ওখানে আমরা দুটো পায়রা দেখতে পাই, মা পার্বতীকে দর্শন করি। খুব সুন্দর দর্শন হয়েছে। হর হর মহাদেব নাড়া লাগাতে লাগাতে আমরা দর্শন করলাম এবং দর্শন করে আমরা নিচে যখন চলে আসলাম তখন আমাদের আরেকজন যে ছিল তাকে আমরা পাঠালাম। সে সময় অবশ্যই একটু লাইনটা কম ছিল এবং ও একটু তাড়াতাড়ি ওর দর্শন হয়ে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওর দর্শন কমপ্লিট হয়। আমরা মোটামুটিভাবে 3 জনে 5 ঘন্টার মধ্যে আমরা দুবারে দর্শনটা করে নিই। এখনও আপনারা লাইন দেখতে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী বাবার দরবার 6টায় বন্ধ হওয়ার কথা, কিন্তু লোকমুখে প্রচলিত বাবার কাছে 6টা আর বাজে না। যতক্ষণ শেষ পুণ্যার্থী দর্শন কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত বাবার গুফা খোলাই থাকে। যদিও আমাদের যে গুফার আগে সঙ্গমের ওখানে যে চেকিং পয়েন্ট আছে সেই চেকিং পয়েন্টে 5টার পর থেকে কাউকে আর ঢুকতে দেওয়া হয় না। সেই হিসাবেই যত লোক প্রবেশ করে যায় তাদের সবারই দর্শন কমপ্লিট করে আমাদেরকে এখান থেকে নেমে যেতে হয়। আগে কিছু বছর আগেও নাকি এখানে থাকা যেত রাত্রি। চালিয়ে যাচ্ছি, আমরাও চেষ্টা করছি কতটা আপনাদের তুলে ধরার। বলো তোমার কি অভিজ্ঞতা? খুবই দুর্গম এই রাস্তা, কিন্তু বাবার ইয়ে থাকে, টান থাকে, দুর্গমকে অতিক্রম করার কোনো ব্যাপার না। আমরাও করেছি, সময় লেগে গেছে ঠিকই, লাইনে প্রায় 3 হাজারে দিয়ে পাঠিয়েছি। অলরেডি আমাদের দর্শন সার্থক, ভালো আছে। হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সুযোগ ছিল, কিন্তু হয়নি। বাবার অশেষ কৃপা, বাবার কাছে আমরা সবার হর হর মহাদেব বলে ভোলেনাথের শেষ কৃপায় আমরা আজকের মতো এখানে আসতে পেরেছি। ভগবানকে অশেষ ধন্যবাদ। ভগবান কীভাবে আমাদেরকে দর্শন হয়, ভগবানের কৃপায় চোখ দিয়ে জল চলে আসছে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং দুর্গম রাস্তার সাথে সাথে হোলি কেভ অবধি এসে পৌঁছিয়েছি। সবটাই ভিডিওর মাধ্যমে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো ভিডিও তো হোলি কেভের ভেতরে দেখানো সম্ভব নয়, তাই সেখানে নিয়ে যাইনি এবং আমরা দূর থেকে বাবার গুহা দর্শন করছি। জয় বাবা বরফানি, তোমরাও সাথে আমার সাথে বলো। আর একটা জিনিস হচ্ছে যে এখানটাতে আসাটা যতটাই কষ্টের ততটাই কিন্তু মনের শান্তি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো। যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় বাবা বরফানির জয়, জয় বাবা ভোলেনাথ।